আজকে চাকরির বাজারটা কি আসলে একটা ফাঁদের মতো, যেখানে একদিকে আছে হাড় ভাঙা খাটুনি যার সব শক্তি নিংড়ে নেয়, আর অন্যদিকে আছে এমন এক স্বপ্নের পেছনে দৌড়ানো যা জেতাটা অনেকটা লটারি জেতার মতোই। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই উভয় সংকট নিয়ে কথা বলবো, আর এমন একটা পথের খোঁজ করব যা হয়তো অনেকেরই জানা নেই। আজকের তরুণ প্রজন্মের সামনে রাস্তা যেন মাত্র দুটোই। একদিকে বার্নআউট, মানে কাজ করতে করতে অল্প বয়সেই একেবারে ফুরিয়ে যাওয়া, আর অন্যদিকে এমন একটা চাকরি যা পাওয়াটা লটারি জেতার থেকে কোনো অংশে কম না। আচ্ছা, এই দুটো পথের বাইরে কি সত্যি আর কোনো রাস্তা নেই? এখানে দুটো ছবি একেবারে স্পষ্ট। দেখুন, একদিকে প্রাইভেট সেক্টরের জগৎ, যেখানে মারাত্মক কাজের চাপ, শুরুতে কম মাইনে আর কয়েক বছরের মধ্যেই জীবনী শক্তি শেষ। আর অন্যদিকে আছে স্থায়ী সরকারি চাকরির মই, যেটা বেয়ে উঠতে গেলে বছরের পর বছর বিনা বেতনে পড়াশোনা করতে হয়, লড়তে হয় লক্ষ লক্ষ ছেলেমেয়ের সাথে, আর সাফল্যের হার 1%-এরও নিচে। বিশেষ করে মধ্যবিত্ত আর গ্রামের ছেলেমেয়েদের জন্য এই দুটোই যেন এক একটা গোলকধাঁধা। এই যে উভয় সংকট, এটাকে আমরা বলছি আধুনিক চাকরির ফাঁদ। মানে এমন একটা পরিস্থিতি যেখানে একদিকে আছে শোষিত হওয়ার ভয়, আর অন্যদিকে এমন একটা স্বপ্ন যা পূরণ হওয়াটা প্রায় অসম্ভব। চলুন একটু গভীরে গিয়ে দেখি এর আসল প্রভাবটা ঠিক কতটা মারাত্মক হতে পারে। এই কথাটা একবার ভাবুন তো, এই চরম কাঠামোগত বিভাজন একজন ব্যক্তির কর্মজীবন শুরু হওয়ার আগেই তার সম্ভাবনাকে শেষ করে দেয়। এর মানে কি? এর মানে হলো লড়াইটা শুরু হওয়ার আগেই যেন খেলার নিয়মগুলো এমনভাবে তৈরি করা যা সামনে এগিয়ে যাওয়ার পথটাকেই ভীষণভাবে আটকে দেয়। আচ্ছা, অনেক তো তত্ত্বের কথা হলো, এবার একটা সত্যিকারের গল্প শোনা যাক। আমাদের আলোচনার এই অংশে আমরা রণজিৎ দাসের গল্পটা শুনব। রণজিৎ হল এই উভয় সংকটে আটকে পড়া প্রজন্মের এক জীবন্ত প্রতিচ্ছবি। ওর জার্নিটা আমাদের এই পুরো পরিস্থিতিটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। রঞ্জিতের অবস্থা কিন্তু মোটেই সহজ ছিল না। পশ্চিমবঙ্গের মালদার এক সাধারণ ছেলে, যে কিনা মারাত্মক ডিপ্রেশনে ভুগছিল। সামনে কি করবে, কোন পথে এগোবে তার কোনো ধারণাই ছিল না। পরিবার থেকেও কোনো আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ ছিল না। মানে বছরের পর বছর ধরে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো কোনো অবস্থাই ওর ছিল না। কিন্তু জানেন তো, যে কোনো অন্ধকারের শেষে একটা আলোর রেখা থাকেই। রণজিতের গল্পেও ছিল একটা লুকানো রাস্তা, একটা বাইপাস। আমাদের আলোচনার তৃতীয় অংশটা ঠিক এই রাস্তাটা নিয়েই। কিভাবে সঠিক পরামর্শ আর ট্রেনিংয়ের মাধ্যমে চিরাচরিত এই দুটো ফাঁদের বাইরেও একটা তৃতীয় পথ খুঁজে পাওয়া সম্ভব। আর এই তৃতীয় পথটা হল কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক চাকরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই চাকরিগুলোর জন্য বছরের পর বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে হয় না, বরং তুলনামূলকভাবে অনেক কম সময়ে একটা নিশ্চিত আয়ের সুযোগ করে দেয়। আর এই রাস্তাটা দেখানোর কাজটাই করেছে কনভলিউশন এডুকেয়ার, আর ওখানকার প্রশিক্ষক পি.কে. দাস। ওদের কৌশলটা কিন্তু বেশ অন্যরকম। ওরা প্রথমে আসল প্রতিভাকে খুঁজে বের করে, আর তারপর চিরাচরিত বাধাগুলোকে পাশ কাটিয়ে সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সরাসরি সাফল্যের দিকে এগিয়ে দেয়। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। রঞ্জিতের পরিবার যখন পাশে নেই, তখন ওর ইনস্টিটিউট একটা অবিশ্বাস্য কাজ করে বসল। ওরা নিজেরাই রঞ্জিতের ট্রেনিংয়ের জন্য প্রায় 50,000 টাকা দিয়ে দিল। ভাবুন একবার, এটা কিন্তু শুধু টাকা দেওয়া নয়, এটা ছিল নিজেদের সিস্টেমের ওপর, নিজেদের পদ্ধতির উপর ওদের জবরদস্ত বিশ্বাস। তো এই যে বাইপাস কৌশলের কথা বলছি, এটা আসলে বাস্তবে কতটা কাজ করে? চলুন এবার দেখা যাক কিভাবে মাত্র 4 মাসের মধ্যে রণজিতের এলোমেলো প্রস্তুতি একটা গোছানো সাফল্যে বদলে গেল। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। একদিকে সরকারি চাকরির জন্য একা একা প্রায় 5 বছরের লম্বা লড়াই, আর অন্যদিকে এই স্ট্র্যাটেজিক ট্রেনিংয়ের মাধ্যমে মাত্র 4 মাসেই লক্ষ্যে পৌঁছানোর সুযোগ। সময়ের পার্থক্যটা বিশাল, তাই না? আর ফলাফল এক কথায় অসাধারণ। মাত্র 4 মাসের নিবিড় প্রশিক্ষণের পর যে রণজিৎ একদিন দিশেহারা ছিল, সেই ছেলেটাই নিজের শহরে মালদাতেই সার্ভে অফিসার হিসেবে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, চুক্তিভিত্তিক চাকরি মানেই তো অনিশ্চয়তা, তাই না? সবচেয়ে বড় ভয় তো চাকরিটা চলে যাওয়ার। অনেকেই ভাবেন চুক্তির মেয়াদ ফুরলেই সব শেষ। আচ্ছা চলুন এই ধারণাটা অনুমানের উপর ভিত্তি করে না ভেবে আমরা ডেটা দিয়ে যাচাই করি। রঞ্জিতের চাকরির টাইমলাইনটা একবার দেখুন। ওর প্রথম চুক্তিটা শেষ হওয়ার পর কোনো রকম সমস্যা ছাড়াই সেটা রিনিউ করা হয়েছে। শুধু তাই নয়, ওকে একটা নতুন পেরোলে, মানে নতুন মাইনের কাঠামোতে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে চাকরি তো যায়নি, বরং আরও পাকা হয়েছে। এখানেই শেষ নয়,
এই বার চার্টটা দেখুন, চুক্তির রিনিউ হওয়ার সাথে সাথে রঞ্জিতের মাইনে ২৯,০০০ টাকা থেকে বেড়ে ৩৩,০০০ টাকা হয়ে গেছে। তার মানে ওর চাকরির নিরাপত্তা আর আয় দুটোই বেড়েছে। তাহলে আসল কারণটা কি? আসলে সরকারি বিভাগগুলো নতুন করে কর্মী নিয়োগের ঝামেলায় না গিয়ে যারা ইতিমধ্যে প্রশিক্ষিত আর নির্ভরযোগ্য তাদেরকেই ধরে রাখতে চায়, আর ঠিক এই কারণে চুক্তিগুলো প্রায় রিনিউ করা হয়। তবে রঞ্জিতের মেন্টরদের একটা খুব জরুরি পরামর্শ আছে, যেটা সবার মনে রাখা দরকার। এই চাকরিটা হলো একটা লঞ্চ প্যাড, এটাই কিন্তু শেষ স্টেশন নয়। প্রথম কাজ হলো আর্থিক দিক থেকে স্থিতিশীল হওয়া, তারপরের কাজ হলো ক্রমাগত নিজের স্কিল বা দক্ষতা বাড়িয়ে চলা আর নিজের ভ্যালিউ তৈরি করা। আজ ২৬ বছর বয়সে রণজিৎ তার এই স্থায়ী আয় কাজে লাগিয়ে কোনো চাপ ছাড়াই স্থায়ী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে। আবার চাইলে এই মূলধন দিয়ে নিজের কোনো ব্যবসাও শুরু করতে পারে। মানে এই চাকরিটা ওকে ভবিষ্যতের জন্য আরও বড় সুযোগের দরজা খুলে দিয়েছে। তাহলে শেষ কথা এটাই। আচ্ছা, একবার ভেবে দেখলে কেমন হয় যদি জীবনের প্রথম চাকরিটাকে আমরা শেষ গন্তব্য না ভেবে ভবিষ্যতের সাফল্যের জন্য একটা শক্তিশালী জ্বালানি হিসেবে দেখি। এই নতুন দৃষ্টিভঙ্গিটাই হয়তো চাকরির বাজারের এই কঠিন ফাঁদ থেকে বেরিয়ে আসার আসল চাবিকাঠি।